সুপ্রিয় দর্শক, সর্বশেষ আপডেট বাংলা নিউজে আপনাদের স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব, সঞ্চয় গেল, স্বপ্ন গেল, জীবন গেল। 15,000 কোটি টাকার লুটপাট শেষে 9 আর্থিক প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা ইউনূস সরকারের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, কক্সবাজারে নদীবন্দরের সীমানা নিয়ে উত্তেজনা, বিক্ষোভে পিছু হটল বিআইডব্লিউটিএ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে আওয়ামী লীগের কঠোর আন্দোলনে 3 ঘন্টা ধরে বন্ধ শিক্ষা ভবন মোড়, মুখোমুখি পুলিশ ও আওয়ামী লীগ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে রাষ্ট্রের 24 কোটি টাকা ক্ষতি সাধনের অভিযোগে অনুসন্ধান করবে দুদক। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, এনসিপি সহ 3 দলের নতুন জোট। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 2024 সালের জুলাইয়ে যখন দেশ জুড়ে রক্তস্নান হচ্ছিল, তখন রাস্তায় রাস্তায় লাশ পড়ে থাকছিল, তখন কি কেউ ভেবেছিল এই অরাজকতার শিকার হবে দেশের সাধারণ মানুষ, যারা নিজেদের সারা জীবনের সঞ্চয় জমা রেখেছিল বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে, যারা স্বপ্ন দেখত একটা নিরাপদ ভবিষ্যতের, তারা আজ দাঁড়িয়ে আছে সর্বশান্ত হওয়ার দ্বার প্রান্তে। ইউনূস এবং তার তথাকথিত সরকার এখন 9টি নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করে দিচ্ছে। আর এই সিদ্ধান্তের ভয়াবহতা বুঝতে হলে সংখ্যাগুলো দেখলেই চলে। 15,370 কোটি টাকা, এই বিশাল অঙ্কের টাকা আটকে আছে এই 9টি প্রতিষ্ঠানে। এর মধ্যে 3,525 কোটি টাকা সাধারণ মানুষের ব্যক্তিগত আমানত। কিন্তু সবচেয়ে নির্মম সত্যতা হলো, এই 8টি প্রতিষ্ঠানের গড় শেয়ার প্রতি সম্পদ মূল্য ঋণাত্মক 95 টাকা। সহজ ভাষায়, দেনা পরিশোধের পর সাধারণ শেয়ার হোল্ডারদের জন্য কিছুই অবশিষ্ট থাকবে না, একেবারে শূন্য। পিপলস লিজিংয়ে 1,405 কোটি টাকা, ফাইন্যান্সে 809 কোটি টাকা, ইন্টারন্যাশনাল লিজিংয়ে 645 কোটি টাকা আটকে আছে সাধারণ মানুষের। এই মানুষগুলো কারা? হয়তো কোনো সরকারি চাকরিজীবী যিনি অবসরের পর নিরাপদ জীবনের জন্য সঞ্চয় করেছিলেন, হয়তো কোনো ব্যবসায়ী যিনি সন্তানদের উচ্চশিক্ষার জন্য টাকা জমিয়েছেন, হয়তো কোনো মধ্যবিত্ত পরিবার যারা একটা বাড়ি কেনার জন্য স্বপ্ন দেখত। আর এই সকল মানুষগুলোর কি হবে? ইউনূস ও তার দল কি এই প্রশ্নের উত্তর দেবে? বিদেশি টাকায় জঙ্গি সংগঠনের সহায়তায় আর সামরিক বাহিনীর সমর্থনে যারা ক্ষমতায় এসেছে, তারা কি এই সাধারণ মানুষের কষ্টের কথা ভাবে? যে সুদী মহাজন সারা জীবন দরিদ্রদের নিয়ে ব্যবসা করেছে, নোবেল পুরস্কার জিতেছে, সে কি জানে একজন মধ্যবিত্ত মানুষের সঞ্চয় হারানো মানে কি? দেশের নির্বাচিত সরকারকে করে ফেলে দিয়ে যারা ক্ষমতায় এসেছে, তারা এখন একের পর এক অর্থনৈতিক খাত ধ্বংস করে চলেছে। প্রথমে 5টি শরিয়া ভিত্তিক ব্যাংকে জোর করে একীভূত করা হলো, এখন 9টি আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হচ্ছে। কাল আরও কতগুলো প্রতিষ্ঠান বন্ধ হবে কে জানে। সমন্বিত ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ 2025, কি সুন্দর নাম। আইনি ভাষায় সাজিয়ে গুছিয়ে লেখা একটা অধ্যাদেশ, যার আড়ালে লুকিয়ে আছে হাজার হাজার পরিবারের ধ্বংসের গল্প। কেন্দ্রীয় ব্যাংক এবং লিকুইডেটর নিয়োগ করবে, সম্পদ বিক্রি করবে, আর যা পাওয়া যাবে তা দাবিদারের মধ্যে বন্টন করবে। কিন্তু যখন শেয়ার প্রতি সম্পত্তির মূল্যই ঋণাত্মক, তখন সাধারণ শেয়ার হোল্ডার পাবে কি? এই 9টি প্রতিষ্ঠানের মোট খেলাপি ঋণ 13,000 কোটি টাকার বেশি, যা পুরো এনবিআই খাতের খেলাপি ঋণের 52%। এত বিশাল পরিমাণ খেলাপি ঋণ হলো কিভাবে? এই প্রতিষ্ঠানগুলো কাদের ঋণ দিয়েছিল? কারা এই ঋণ নিয়ে পালিয়েছে? এই প্রশ্নগুলোর উত্তর কি কেউ দেবে, নাকি শুধু সাধারণ আমানতকারী আর শেয়ার হোল্ডারদের উপর দিয়েই পুরো বোঝা চাপিয়ে দেওয়া হবে? ইউনূস এবং তার দল ক্ষমতায় আসার পর থেকে দেশের অর্থনীতি ধসে পড়েছে। ডলারের দাম আকাশছোঁয়া, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের বাইরে, আর এখন আর্থিক প্রতিষ্ঠানগুলো একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা একটা পরিকল্পিত ধ্বংসযজ্ঞ। দেশের অর্থনীতিকে পুরোপুরি ধসিয়ে দিয়ে কোনো বিদেশি শক্তির স্বার্থ হাসিল করা হচ্ছে কিনা, সেটা এখন গভীরভাবে ভাবার সময় এসেছে। 2024 সালের জুলাইয়ে যে রক্তস্নান হয়েছিল, তার ফলাফল এখন ভোগ করছে পুরো দেশ। অর্থনীতি ধসে পড়েছে, মানুষ নিচ্ছ হচ্ছে, আর ক্ষমতার মসনদে বসে থাকা ইউনূস ও তার দল শুধু কাগজে কলমে সিদ্ধান্ত নিয়ে যাচ্ছে। তারা জানে না অথবা জানতে চায় না যে এই সিদ্ধান্তের প্রভাব পড়বে লাখ লাখ মানুষের জীবনে। এদিকে কক্সবাজার শহরে নদীবন্দরের সীমানা নির্ধারণ নিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উত্তেজনা দেখা দিয়েছে। আজ রোববার দুপুরে শহরের বাঁকখালী নদীর কস্তরঘাট এলাকায় এই ঘটনা ঘটে। শেষ পর্যন্ত স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভ ও সড়ক অবরোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিয়ে পিছু হটেন বিআইডব্লিউটি এর কর্মকর্তারা। স্থানীয় সূত্র জানায়, আজ কন্ট্রোসঘাট এলাকায় নদীবন্দরের সীমানা নির্ধারণে বিআইডব্লিউটি এর কর্মকর্তারা আসবেন, এমন খবরই সকাল থেকে স্থানীয় বাসিন্দারা জড়ো হতে থাকেন। সকাল 9টা থেকে বদর মোকাম, কস্তরঘাট ও পেশকাপাড়ার লোকজন গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ শুরু করেন। এতে করে এলাকার যান চলাচল বন্ধ হয়ে যায়।
বেলা 11টার দিকে একই জায়গায় কয়েকশো নারী পুরুষ এক হয়ে মানববন্ধন করেন। পরে দুপুর 12টার দিকে পুলিশ, র্যাব, আনসার সহ বিভিন্ন বাহিনীর সদস্যদের নিয়ে বিআইডব্লিউটি এর কর্মকর্তারা কস্তরঘাট এলাকায় পৌঁছান। এরপর উত্তেজনা আরও বাড়ে। শেষ পর্যন্ত সীমানা নির্ধারণের কাজ বন্ধ করেই ফিরে যায় বিআইডব্লিউটিএ। বিআইডব্লিউটিও জেলা প্রশাসক সূত্র জানায়, গত 1 থেকে 5 সেপ্টেম্বর বাঁধখালী নদীর উচ্ছেদ অভিযানে 196টি অবৈধ স্থাপনা সরিয়ে প্রায় 63,000 একর জমি উদ্ধার করা হয়। প্রায় 63 একর জমি উদ্ধার করা হয়। উদ্ধার ও জমি দখলের ঝুঁকি থাকায় কাঁটাতারের বেড়া ও সীমানা পিলার দেওয়ার উদ্যোগ নেয় বিআইডব্লিউটিএ। এদিকে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে নিকুঞ্জ এক এলাকায় সাজসজ্জার নামে রাষ্ট্রের 24 কোটি টাকা ক্ষতিসাধনের অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। রোববার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। এই অভিযোগ অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের জন্য টিম গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানিয়েছেন তিনি। সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাজধানীর নিকুঞ্জ এলাকায় লেক ড্রাইভ রোডের 6 নম্বর প্লটে হামিদের 3 তলা ডুপ্লেক্স বাড়ি রয়েছে। রাষ্ট্রপতির দায়িত্ব শেষে তিনি 2023 সালের এপ্রিলে সপরিবারে ওই বাড়িতে ওঠেন। অভিযোগে বলা হয়েছে, বাড়ির আশেপাশের রাস্তায় বাঁধা নান্দনিক ডেক ও ঝুলন্ত ব্রিজ, খাল সংলগ্ন অত্যাধুনিক ল্যাম্পপোস্ট নির্মাণের মাধ্যমে রাষ্ট্রের কোটি কোটি টাকা খরচ করা হয়েছে। ব্যক্তিগত বাসভবনের শোভাবর্ধনে এসব অপ্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের মাধ্যমে রাষ্ট্রের প্রায় 24 কোটি টাকা ক্ষতিসাধন করার অভিযোগ রয়েছে। এ বিষয়টি এখন দুদকের অনুসন্ধানের আওতায় রয়েছে বলে জানান তিনি। এদিকে ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে জাতীয় নাগরিক পার্টি সহ 3 দল নিয়ে নতুন রাজনৈতিক মঞ্চ গণতান্ত্রিক সংস্কার জোট যাত্রা শুরু করেছে। জোটের অন্য দুটি দল আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন। রোববার বিকেলে ঢাকার রিপোর্টার্স ইউনিটে এক সংবাদ সম্মেলন শিবির আহ্বায়ক নাহিদ ইসলাম জোটের ঘোষণা দেন। তিনি নতুন জোটের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন। জোটের ঘোষণা দিয়ে নাহিদ ইসলাম বলেন, 24-এর পরে গত 1.5 বছরে আমাদের অনেক জায়গায় হতাশা রয়েছে। ঐক্যমত কমিশনের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নানা শক্তি নানাভাবেই সংস্কারের বিরোধিতা ও বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে। এই অবস্থায় সংস্কারের পক্ষে আমরা 3 দল আজ ঐক্যবদ্ধ হয়েছি। এই ঐক্য প্রক্রিয়া চলমান থাকবে। এনসিপির আহ্বায়ক আরও বলেন, এটা কেবল নির্বাচনী জোট না, এটা রাজনৈতিক জোটও। আমরা ঐক্যবদ্ধভাবে নির্বাচন করব। আর অনেকগুলো রাজনৈতিক শক্তি ও দলের সঙ্গে আমাদের আলোচনা চলছে। আগামী নির্বাচনে আমরা একসঙ্গে এক মার্কায় নির্বাচন করব। তিনি হুঁশিয়ারি করে বলেন, কেউ যদি মনে করে আগামী নির্বাচনে গায়ের জোরে জয়ী হবে কিংবা ধর্মের দোহাই দিয়ে জয়ী হবে, তারা সফল হবে না।